আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। নিয়ে আসলাম আপনাদের জন্য কে তোর আমার চেয়ে আপন গল্পের পার্ট 8। তো চলুন দেরি না করে এখনই শুরু করা যাক। আমি আর রিদি যখনই কথা বলছি ঠিক তখনই আমি দেখতে পেলাম সাজিদকে, আর সে আমার দিকেই আসছে। আর এটা তখন রিদিও দেখতে পায়, আর রিদি আমাকে বলল এখান থেকে চলুন। আমি বললাম কেন, কি হলো? রিদি বলল আসলে ওই লোকটা আমাকে কাল থেকে অনেক বিরক্ত করছে, তাই বলছি এখান থেকে চলুন। তখন আমি বললাম সাজিদ আপনাকে বিরক্ত করছে মানে? রিদি তখন বলল আপনি তাকে চিনেন? আমি তখন বললাম কিন্তু সে আপনাকে বিরক্ত কেন করছে? রিদি তখন বলল গত কয়েকদিন আগে কি হয়েছে জানেন? তখন আমি বললাম কি? রিদি তখন বলল সে আমার পিছু নিয়েছিল এবং অনেক বাজে বাজে কথা বলছিল, তাই আমি এসব সহ্য না করতে পেরে তাকে একটা থাপ্পড় দিয়ে দিই। এই জন্য সে আমি যেখানে যাই না কেন আমার পিছু পিছু চলে আসে। তখন আমি বললাম ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। রিদি বলল এই জন্য বলছি এইখান থেকে চলুন, এই লোকটি অনেক খারাপ। তখন আমি বললাম ঠিক আছে, তাহলে এখান থেকে চলুন। তারপর আমি আর রিদি যেই না সেখান থেকে চলে যাব, ঠিক তখনই একটা ট্রাক এসে রিদিকে জোরে ধাক্কা দেয়, আর এতে রিদি সেইখানে রক্তাক্ত জখম হয়ে সেইখানে তার জ্ঞান হারায়। তখন আমি পিছন ফিরে দেখি রিদির এই অবস্থা, সাথে সাথে গিয়ে দেখি তার জ্ঞান হারিয়ে ফেলেছে। তারপর আমি রিদির এই অবস্থা দেখে খুবই দিশেহারা হয়ে যাই, কারণ রিদির এই অবস্থা দেখে আমার মাথা ঘুরিয়ে গেল। তারপর রিদিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এদিক ওদিক ছোটাছুটি শুরু করলাম, কিন্তু কাউকেই দেখছি না। কাউকে আমি না দেখতে পেয়ে তখনই আবার রিদির কাছেই গেলাম। রিদির তখনও অনেক রক্তাক্ত অবস্থা। ঠিক তখনই একটি সিএনজি পাশ দিয়ে যাচ্ছে। তখন আমি সাথে সাথে সিএনজি ড্রাইভারকে দাঁড়া করালাম। লোকটি তখন আমাকে বলল কি হয়েছে, এমন কেন করছেন? আমি তখন বললাম আসলে ভাই আমার সাথেরই একজনকে একটা গাড়ি ধাক্কা দিয়ে চলে গিয়েছে, ওর অবস্থা এখন খুবই খারাপ, যদি আমাকে একটু সাহায্য করতেন অনেক উপকার হতো। আসলে লোকটি অনেক ভালো, দেখেই বোঝা যাচ্ছে ভালো মন মানসিকতার মানুষ। তখন লোকটি আমাকে বলল তা চলুন। তারপর আমি রিদিকে নিয়ে হাসপাতালে চলে যাই। এদিকে হাসপাতালে যাওয়ার পর রিদির অনেক রক্ত বের হওয়ার কারণে তার রক্ত লাগবে 3 ব্যাগ, কিন্তু তখন রিদি রক্তের গ্রুপের কোনো রক্ত ছিল না সেইখানে। এই কথা শুনে আমি আরও অনেক টেনশনে পড়ে যাই, কারণ হলো রক্ত পাওয়া খুবই কষ্টকর। তারপর আমি সবার মাঝে খোঁজ লাগিয়ে দিলাম, কিন্তু কোনোভাবে রক্ত পাচ্ছি না। তারপর আমি ছুটে চলে গেলাম রাস্তার দিকে, এদিক ওদিক অনেকজনকে জিজ্ঞেস করলাম, কিন্তু কোনোভাবেই রিদির জন্য রক্ত পাচ্ছি না। তারপর অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আবার চলে আসলাম হাসপাতালে, আর এদিকে রিদির জ্ঞান ফিরছে না, আর তার খুব তাড়াতাড়ি রক্ত লাগবে, না হলে সে মারাও যেতে পারে। তারপর আমি বসে ভাবতে ভাবতে হঠাৎ একজন লোক এসে আমাকে বলে আপনি মিস্টার রাফি না, আপনার হাতে আঘাত লেগেছিল? তখন আমি মাথা উঠিয়ে দেখি ইনি তো সেই ডাক্তার যে কিনা আমার হাতের আঘাত পাওয়ার পর এখানে এসেছিল। তাকে দেখে আমি বললাম হ্যাঁ আমি সেই। ডাক্তার বলল তা আপনি এখানে কি করছেন? আমি তখন বললাম আসলে একজন রোড অ্যাক্সিডেন্ট করেছে, তাই তাকে নিয়ে এসেছি, কিন্তু এখন তার ও গ্রুপের রক্ত লাগবে, যা এখনো পাওয়া যায়নি, কিন্তু তা এখনই লাগবে। ডাক্তার তখন বলল তা আপনি তার কি হন? আমি তখন বললাম আমি তার কিছুই হই না, আমি তার অফিসে চাকরি করতাম। ডাক্তার বলল ও গ্রুপের রক্ত আসলেই নেই, তবে সকালে একজন লোক এই গ্রুপের রক্ত দিতে এসেছিল, সেই রক্ত যদি দেওয়া যায়। তখন আমি বললাম তাহলে সে রক্ত কোথায় পাওয়া যাবে? ডাক্তার তখন বলল সামনে গিয়ে দেখতে পারেন যদি থাকে। তারপর আমি ওনার কথা শুনে সাথে সাথে ছুটে গেলাম। তারপর কিছুক্ষণ পরে সেই জায়গায় চলে গেলাম, আর সেইখানে রক্ত পাওয়া গেল, কিন্তু আমার কাছে তখন রোদেলার বাবার দেওয়া কিছু টাকা ছাড়া আর কিছুই ছিল না। শেষে কি আর করার, সে টাকা দিয়ে রক্ত কিনে আমি রিদিকে রক্ত দেওয়ার জন্য যাই। এদিকে মিম এখনও আমার কথাই ভাবছে, আর সে হাসপাতালেও 2 দিন ধরে যাচ্ছে না। তখনই মিমকে হাসপাতাল থেকে একজন ফোন করে আর বলল ম্যাডাম আপনি কি অসুস্থ? 2 দিন ধরে মেডিকেলে আসছেন না কেন? মিম বলল আসলে কিছু সমস্যা থাকার জন্য আসতে পারিনি, কাল থেকে আসব। তখন কলে থাকা লোকটি বলল আচ্ছা ঠিক আছে। আর ভালো কথা, আজকে সেই লোকটি হাসপাতালে এসেছিল যার হাতে আঘাত লেগেছিল, কি নাম যেন ছিল, মিস্টার রাফি মনে হয়। তো সবার উদ্দেশ্যে একটাই কথা, এই গল্পটি শুধুমাত্র কাল্পনিক, এখানে কাউকে নির্দেশ করে কোনো কিছু বলা হয়নি, অথবা এই গল্পটি কারো জীবন থেকেও নেওয়া হয়নি। এটি সম্পূর্ণ কাল্পনিক একটি গল্প, শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। ধন্যবাদ সবাইকে। চলুন গল্পে ফিরে যাই। ডাক্তারের এই কথা শুনে মিম তখন তাড়াতাড়ি করে বলে উঠে হাসপাতালে এসেছিল মানে তার কি হয়েছে? ডাক্তার বলল তার কিছু হয়নি,
কে যেন অ্যাক্সিডেন্ট করেছে, তাকে নিয়ে হাসপাতালে এসেছে, তার জন্য মনে হয় রক্ত লাগতো তাই। মিম তখন বলল, সে কি এখনো হাসপাতালে আছে? ডাক্তার বলল, সে তো এক জায়গায় রক্ত আনার জন্য গিয়েছিল, তবে মনে হয় এখনই আবার আসবে। মিম তখন বলল, আচ্ছা আমি তাহলে এখনই আসছি। ডাক্তার বলল, কেন ম্যাডাম, কি হয়েছে? মিম বলল, কিছু না। এই বলে মিম ফোন রেখে আমার সাথে দেখা করতে মেডিকেলে যাওয়ার জন্য রওনা দেয়। তখনই সাজিদ তাকে দেখে বলে, ওগো সুইট হার্ট, তুমি কোথায় যাও? মিম তখন বলল, তা জেনে আপনি কি করবেন? সাজিদ বলল, জানতে তো হবে, কারণ তোমার ভিডিও যে আমার কাছে। মিম বলল, আপনি কিন্তু এবার বেশি বেশি করছেন। সাজিদ বলল, একটু তো বেশি করতেই হবে, কারণ আমি যে তোমায় খুব ভালোবাসি। মিম বলল, খবরদার, আর একটাও বাজে কথা বলবেন না। কিসের ভালোবাসা? সাজিদ বলল, ওগো জান, এত তাড়াতাড়ি আমাদের ভালোবাসা ভুলে গেলে? এই ভালোবাসার জন্য সেদিন তোমায় কতই না আদর করলাম, আর এখন তুমি বলছো কিসের ভালোবাসা? মিম তখন বলল, ওটাকে ভালোবাসা বলে না, ওটাকে নোংরামি বলে। সাজিদ বলল, নোংরামি হলে তুমিও সেই নোংরামির অংশ। মিম বলল, ফালতু কথা একদম বলবি না। সাজিদ বলল, তোমার সাহস দেখি সত্যি অনেক বেড়েছে, আমাকে তুই তুই করে বলছো। মিম তখন বলল, তা তোকে কি বলবো? সামনে থেকে সর, আমাকে যেতে দে। সাজিদ তখন বলল, যেতে তো দিব না, আগে তোমাকে আবার আদর করি, তারপর না হয় যেও। মিম তখন বলল, আর একটা যদি খারাপ কথা বলিস তাহলে আমি এখনই মাকে ডাকবো। সাজিদ তখন বলল, তা ডাকো না, কে নিষেধ করেছে? তোমার মা তো সবই জানে, নতুন করে আবার কি বলবে? এই কথা শুনে মিম অনেক অবাক হয়ে যায়। তার কারণ হলো একটাই, মিমের মায়ের সাথে সাজিদের এই ব্যাপারে কথা হয়েছিল, তা মিম জানতো না। তারপর মিম বলে উঠে, মা জানে মানে? কি বলতে চাচ্ছিস? সাজিদ বলল, কি আবার মানে খুঁজো তুমি? তোমার মাকেও এই ভিডিও দেখিয়েছি। মিম বলল, মা সব জানে? তাহলে মা একটু আমাকে বলল না? সাজিদ তখন বলল, বলবে কি আর, নিজের মা কি তার মেয়ের এমন সুন্দর মুহূর্ত দেখে তার মেয়েকে কিছু বলতে পারে? এইটা হচ্ছে তোমার আর আমার ব্যাপার, তাই না? কি বলো? মিম তখন কান্না করতে করতে বলল, তুই শেষে এতটা নিচে নামতে পারলি, শেষে আমার মাকেও? সাজিদ তখন বলল, আমার কথা না শুনলে আরও নিচে নামতে পারে, আর তুই তো এখন নষ্ট একটা মেয়ে, তোকে কি আর দাম দেবে? আর ভালোবাসতে বলিস? এখনো যে আরও নিচে নামিনি, এটাই তোর ভাগ্য। মিম তখন বলল, তুই যত নিচে নামিস না কেন, আমি তোর ফাঁদে কখনোই পা দিব না, আর আমি শুধু রাফিকেই ভালোবাসি, তাকেই ভালোবেসে যাব। সাজিদ তখন একটু হেসে হেসে বলল, তুমি রাফিকে ভালোবাসো? হাসালে আমাকে। রাফি যদি কখনো তোমার এই ভিডিও দেখে, তাহলে ভালোবাসা তো দূরের কথা, তোমার কাছেও আসবে না। মিম তখন বলল, রাফি তোমার মতো পশু না, সে আমাকে ভালোবাসে, আর আমিও তাকে ভালোবাসি, আর ভালোবাসার কাছে এমন হাজারো ভিডিও হার মানে, বুঝলে? আচ্ছা আপনাদেরকে বলছি, মিম যে বললো ভালোবাসার কাছে এইসব হাজারো ভিডিও হার মানে, আপনারা কি বলেন? আপনাদের মনের কথাটা কমেন্ট বক্সে লিখে যাবেন। মিমের এই কথা শুনে সাজিদ তখন বলল, তা দেখা যাবে, তুমি কতবার বেড়েছো তাও দেখব। মিম আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় মেডিকেল যাওয়ার জন্য। মিম তখন মনে মনে চিন্তা করছে, রাফির সাথে কি তার দেখা হবে? আর দেখা হলেও বা রাফি কি তার মনের কথা বুঝবে, নাকি তাকে ভুল বুঝবে? এটা ভেবে তার খুবই চিন্তা হচ্ছে, কারণ মিমের জন্মদিনের দিন সাজিদের সাথে ঘটে যাওয়া ঘটনাটি সত্যি মন থেকে ছিল না, জোর করে করানো হয়েছে। তা কি রাফি বিশ্বাস করবে? এসব কথা ভাবতেই যেন মিমের গা শিউরে ওঠে, কারণ মিমকে যে ভিডিওর ভয় দেখিয়ে এসব করছে তা তো রাফি জানে না। আর তাছাড়া মিম সেদিন এই আচরণটাও করেছে এই একটি ভিডিওর কারণে, আর এদিকে যে মিমের সাথে এত কিছু হয়েছে তা রাফি জানে না। তাই মিম মনে মনে এসব নিয়ে খুবই দুশ্চিন্তায় পড়ে যায়। কিন্তু তারপরেও মিম ভালোবাসার টানে মেডিকেলে চলে যায় রাফির জন্য। এদিকে আমি রক্ত নিয়ে আসলাম, তার এদিকে দেওয়া হচ্ছে, তার এখনও জ্ঞান ফিরেনি। অনেক সময় পার হয়ে গেলেও হৃদির এখনও জ্ঞান ফিরল না, তাই আমি চিন্তায় পড়ে যাই। এদিকে সন্ধ্যা হয়ে যায়, তারপর হৃদির জ্ঞান না ফিরলে আমি সেখানে একজন ডাক্তারকে তার জিজ্ঞেস করলে ডাক্তার আমাকে বলল, তার অনেক রক্তপাত হওয়ার কারণে তার এখনও জ্ঞান ফিরেনি, আর সে এখন কোমায় চলে গিয়েছে। তো গাইজ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক করে দিবেন, আর যদি নেক্সট পার্ট চান তাহলে কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমাদের নতুন গল্প আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর গাইজ, হৃদির স্বামী কে কে হতে চান এখনই কমেন্ট করে জানিয়ে দিন। আর গাইজ, চেষ্টা করব নতুন গল্পের পার্ট 2 দেওয়ার জন্য, তো আমার জন্য সবাই দোয়া করবেন। নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।